প্রিয় দর্শক, বিটিভির সংবাদ পর্যালোচনামূলক নিয়মিত আয়োজন খবর প্রতিদিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল হায়দার চৌধুরী। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ছাড়াও বিটিভি ওয়ার্ল্ড, বিটিভির অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউবে একসঙ্গে প্রচারিত হচ্ছে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে একাধিক বিষয় নিয়ে প্রতিদিন আলোচনা করে থাকি। আজও আমরা 4টি বিষয় অনুষ্ঠানে আলোচনা করব। সে বিষয়গুলো হলো থাইল্যান্ডে ব্যবসায়ীদের বাংলাদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর, ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি বলেছেন ওবায়দুল কাদের, তাপমাত্রা কমাতে কৃত্রিম বৃষ্টি তৈরির উদ্যোগ নিলেন হিট অফিসার, বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশে ড্যামরায় বাসে আগুন, সংবাদ সম্মেলনে সিটিটিসি। আর এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। ডক্টর তৌহিদুল হক, আপনাকে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এছাড়াও আরও 3 জন অতিথির সঙ্গে কথা বলব বিভিন্ন সময়। আমরা এখন মূল আলোচনায় যাবার আগে বাংলাদেশ টেলিভিশন সহ যেসব টেলিভিশন চ্যানেল গতকাল গুরুত্ব দিয়ে যা কিছু সংবাদ পরিবেশন করা হয়েছে সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের জন্য তুলে ধরছি। তীব্র দাবদাহে পুড়ছে দেশ, বিপর্যস্ত জনজীবন, মের শুরুতে বৃষ্টির সম্ভাবনা বলছে আবহাওয়া অফিস। আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে বললেন ওবায়দুল কাদের। থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্যের বিস্তৃতি মোকাবেলার কৌশল নিয়ে বাংলাদেশ মরিশাস আলোচনা। লাভের আশায় আমদানি, গুদামে পচেই নষ্ট হচ্ছে আলু, কাঠ রাখার গোডাউনে ভারতীয় চিনি এনে মজুত। দেশীয় মোড়কে বাজারজাতের পায়তারা, চট্টগ্রামে 600 বস্তা জব্দ। টানা তাপপ্রবাহে ওষ্ঠাগত প্রাণ, জ্বর ঠান্ডার পর ডায়রিয়া নিউমোনিয়ার প্রকোপ। হাসপাতালে রোগীর চাপে হিমশিম অবস্থা, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ। চট্টগ্রাম বন্দরে পড়ে আছে 1500 লটের বেশি কেমিক্যাল ও দাহ্য পণ্য। তীব্র দাবদাহে আগুনের চরম ঝুঁকি, ধ্বংস প্রক্রিয়া জটিল হওয়ায় সেনাবাহিনীর সহায়তা চায় কাস্টম। বেশিরভাগ এলাকায় বইছে তাপপ্রবাহ, কাল থেকে ফের 3 দিনের হিট অ্যালার্ট। এরই মধ্যে খুলছে স্কুল, বন্ধ থাকবে প্রাথমিক। চলমান তাপদাহের প্রভাব সবজির বাজারে, খেতে নষ্ট হচ্ছে সবজি, সরবরাহ কমে যাওয়ায় বাড়ছে দাম বলছেন ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রে আরও তীব্র হয়েছে ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলন, মারমুখী পুলিশ, রেহাই পাচ্ছেন না শিক্ষকরাও, বিক্ষোভ ছড়িয়েছে ইউরোপ ও অস্ট্রেলিয়াতেও। ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যে পশ্চিমা বিরোধী দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে ইরান, আরও সামরিক সহায়তা দেবে রাশিয়া। যুদ্ধ কবলিত গাজায় ভোগান্তি বাড়াচ্ছে তীব্র গরম, বর্জ্য ও পয় নিষ্কাশন ব্যবস্থায় বিপর্যয়, ছড়াচ্ছে রোগবালাই, মহামারীর শঙ্কা জাতিসংঘের। থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। এ নিয়ে আমরা এখন কথা বলবো আমাদের স্টুডিও অতিথি ডক্টর তৌহিদুল হকের সঙ্গে। ডক্টর তৌহিদুল হক, আপনি তো জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী এখন থাইল্যান্ড সফরে রয়েছেন এবং এই সফরে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। চুক্তি, সমঝোতা, স্মারক মিলে 5টি স্বাক্ষরিত হয়েছে এবং বিশেষ করে বিনিয়োগের আহ্বান মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন যখন থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠক হয়। গতকাল থাইল্যান্ডের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং এর ফলে আমাদের ব্যবসা ক্ষেত্রে বা বিনিয়োগের ক্ষেত্রে কী সুবাতাস বয়ে যেতে পারে বলে আপনার মনে হয়? প্রিয় উপস্থাপক এবং বরেণ্য সাংবাদিক জনাব সোহেল হায়দার চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটি জানতে চেয়েছেন যে আসলে আমাদের একটি রাষ্ট্রীয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি রাষ্ট্রীয় প্রতিনিধি দল কিন্তু থাইল্যান্ডে আছেন এবং আমাদের পররাষ্ট্র নীতি বা বিদেশ নীতির যে মূল যে বিষয়বস্তু সেটি হচ্ছে যে সকলের সাথে আমাদের একটি বন্ধুত্ব থাকবে এবং কারোর সাথে আমরা কোনো বৈরী কোনো সম্পর্কের মধ্যে আমরা যেতে চাই না। এবং এই যে প্রতিপাদ্যের সাথে যে বিষয়গুলো জড়িয়ে আছে সেটি হচ্ছে যে বিশ্বের যা কিছু সম্ভাবনাময় কিংবা আমাদের অগ্রগতির সাথে যে বিষয়গুলোর সম্পর্ক রয়েছে বা যেখান থেকে আমরা সহযোগিতা নিতে পারি এবং আমাদের দেশমাতৃকার উন্নয়নে, জনগণের অবস্থার পরিবর্তনে বিদেশি বিনিয়োগকে আমরা যেখানে আহ্বান জানাতে পারি সেই সুযোগটি উন্মুক্ত করা, তারই কিন্তু আমরা বহিঃপ্রকাশ কিন্তু এখানে দেখছি। এবং এই মুহূর্তে কিংবা বর্তমান সরকার 2009 সরকার গঠনের পরে
যে বিনিয়োগ বান্ধব যে পরিবেশ এবং যে প্রাতিষ্ঠানিক যে সুযোগ সুবিধার বিষয়গুলো, সেই ব্যাপারগুলোতে কিন্তু বর্তমান সরকার বা আওয়ামী লীগ সরকার নজর দিয়েছে। এবং আমাদের এখানে প্রবাসী যারা রয়েছেন তারাও কিন্তু বিনিয়োগে যথেষ্ট আগ্রহ প্রকাশ করছেন এবং বিনিয়োগ তারা করেছেন। এবং এর পাশাপাশি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, সেখানে থাইল্যান্ডের ব্যবসায়ীদের আমাদের এখানে বিনিয়োগের প্রসঙ্গ, এবং সেই বিনিয়োগের প্রসঙ্গ আসলে আমাদের এখানে অর্থনৈতিক অবস্থার যে উন্নয়নটা ঘটবে, কিংবা আমাদের এখন এখানে বাংলাদেশে বিনিয়োগ করলে যারা বিনিয়োগ করবেন তাদের যে লাভবান হওয়ার অথবা তাদের যে আর্থিকভাবে তাদের যে উপকৃত হওয়ার, অর্থাৎ বৈধ প্রক্রিয়ায়, সেই সম্ভাবনা বা সুযোগটি কিন্তু রয়েছে। এবং এর মধ্যে দিয়ে যারা বিনিয়োগকারী বা বিনিয়োগ করবেন তারা যেরকম উপকৃত হবেন, এর মধ্যে দিয়ে কিন্তু আমার জনগণও উপকৃত হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর আগে একটি আলোচনায়, আগের দিন একটি আলোচনায় কিন্তু বলেছেন যে বিশেষ করে আমাদের স্বাস্থ্য খাতে সেখানকার যারা উদ্যোক্তা, থাইল্যান্ডের বা ব্যাংককের যারা উদ্যোক্তা, তারা যদি এখানে আগ্রহ পোষণ করে, সেই সুযোগটি কিন্তু রয়েছে। কারণ আমরা তো দেখছি যে আমাদের ভারত এবং আমাদের ব্যাংককে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে অনেকেই সেখানে আগ্রহ পোষণ করেন এবং অনেকেই জটিল বিষয়গুলোতে সেখানে গিয়ে থাকেন। তো যেহেতু থাইল্যান্ড চিকিৎসার ক্ষেত্রে একটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছে, সেই আস্থার জায়গাটার যে স্বাস্থ্য খাতে যে সেটা যদি আমরা আমাদের দেশে তুলে ধরতে পারি, বা সেই সুযোগটি যদি সরকারের হাত ধরে সকলের জন্য সেই সুযোগটি যদি তৈরি হয়, তখনই কিন্তু আসলে সকলের কল্যাণটা পাবে, সকলেই এর মাধ্যমে উপকৃত হতে পারবে। এই বাস্তবতাকে কেন্দ্র করে বাংলাদেশ এখন বিশ্বের 35তম অর্থনীতির দেশ, এবং ব্যবসা বাণিজ্য বিনিয়োগের প্রসঙ্গ থেকে অতীতে যেরকম আমরা অস্থিরতা দেখেছি, সেই অস্থিরতার জায়গাগুলো এখন নেই। এই তথ্যটি কিন্তু বৈশ্বিকভাবে জানানোর মধ্যে দিয়ে বাংলাদেশে বিনিয়োগের আহ্বানটিকে জোরালো করার প্রক্রিয়াটি আমরা এর মধ্যে লক্ষ্য করছি। আবারও ফিরবো আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ। ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি, অভিযোগ করেছেন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের। এ নিয়ে আমরা এখন কথা বলবো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট ইজাজুর রহমান সৌমিকের সঙ্গে। ইজাজুর রহমান সৌমিক, শুনতে পাচ্ছেন আমায়? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেছেন ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি। কোন প্রেক্ষাপটে তিনি এই অভিযোগটি করলেন? জয়নুল আবেদিন ফারুক তিনি একটি বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্যে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ সরকার ভারতের দাসত্ব করছে, এক প্রকার তিনি অভিযোগ করেছেন। এবং তিনি তার বক্তব্যটি ছিল এরকম যে পাকিস্তান বা পিন্ডির শোষণ মুক্ত হয়েছি আমরা ভারতের দাসত্ব করার জন্য না, এবং সেই ভারতের দাসত্ব করার পেছনে আওয়ামী লীগ আসলে মূল ভূমিকা রাখছে বলে তিনি সরকারের দিকে অভিযোগ তুলেছেন। এই বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। এর প্রতিক্রিয়া হিসেবে দলের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে এই প্রশ্নটি ছিল যে তিনি এই বক্তব্য দিয়েছে, আসলে আওয়ামী লীগ কি মনে করে। তারই প্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছিলেন যে আওয়ামী লীগের বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, কিন্তু কোনো দাসত্বের সম্পর্ক নেই, কোনো প্রভুমূলক কোনো সম্পর্ক নেই। বরং বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের কাছে দ্বারস্থ হয় বারবার, এবং বিদেশিদেরকে তারা প্রভু হিসেবে মনে করে। এই উল্টো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এই অভিযোগটি আসলে করে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কি সুনির্দিষ্টভাবে কোনো দেশের কথা বা কোনো পক্ষের কথা কি বলেছেন যে বিএনপির এই কর্মকাণ্ডে মনে হয় যে তারা বিদেশিদের দাসত্ব করছে? উদাহরণ হিসেবে তিনি সুনির্দিষ্টভাবে কোনো দেশের নাম উল্লেখ না করলেও তার মূল যে বক্তব্য সেটি হচ্ছে যে নির্বাচনের আগে তারা বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কাছে যেভাবে ধর্ণা দিয়েছে, বিভিন্ন দূতাবাসগুলোতে তারা যেভাবে বারবার গিয়েছে, বিভিন্ন রকম বৈঠক করেছে, বিভিন্ন লবিস্ট ফার্ম নিয়োগ করেছে, এই প্রেক্ষিতে এই উদাহরণগুলো টেনে তিনি বলেছেন যে আসলে আওয়ামী লীগ নয়, বরং বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য মরিয়া, এবং বারবার বিদেশি রাষ্ট্রগুলো বা তাদের প্রভু রাষ্ট্রগুলোর কাছে ধর্ণা দেয়, দূতাবাসগুলোতে যায়। এই ধর্ণা দিয়ে আসলে অবৈধভাবে ক্ষমতা চরিতার্থ করার জন্যই মূলত বিদেশিদেরকে প্রভু হিসেবে বিএনপি স্বীকার করে নেয়। সেক্ষেত্রে বিএনপি বা অন্য যে রাজনৈতিক দল বা দলগুলো যারা এই সংকট তৈরি করার চেষ্টা করছে অথবা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বা সম্পৃক্ত, তাদের বিষয়ে কোনো ধরনের ব্যবস্থার কথা কি বলা হয়েছে? না, সেক্ষেত্রে এটি সুস্পষ্টভাবে তিনি উল্লেখ করেননি এবং বলেননি যে আওয়ামী লীগ বা সরকার এই ধরনের কোনো ব্যবস্থা নেতা কর্মীদের কোনো নির্দেশনা
আহ, নেতাকর্মীদের ক্ষেত্রে এবং যেহেতু আজকে একটা অনানুষ্ঠানিক একটা প্রোগ্রাম ছিল এবং অনানুষ্ঠানিক প্রোগ্রামের মধ্যে তিনি সাংবাদিকদের কাছে আসলে প্রসঙ্গক্রমে বা চলমান রাজনৈতিক ইস্যুতে এই কথাগুলো বলতে যে তিনি প্রতিদিনই কথা বলেন, তারই ধারাবাহিকতায় আজকের বক্তব্য ছিল। মূলত বিএনপি নেতারা যা বলেন তার কাউন্টার হিসেবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এই বক্তব্যগুলো রাখেন। তো তারই প্রেক্ষিতে আজকের এই বক্তব্য এবং এই বক্তব্যের প্রেক্ষিতে সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা বা ভবিষ্যতে বিএনপি নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এরকম কোনো সুস্পষ্ট তিনি বক্তব্য দেননি বা কোনো ইঙ্গিতও তিনি দেননি। আর কোনো বক্তব্য কি এসেছে ওনার এই কথা যে আর আর আরো যে যে বিষয়গুলো এসেছে সচরাচর তিনি যেরকম প্রতিদিনই বলে থাকেন সেরকমই কিছু বক্তব্য এসেছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিনি অভিযোগ তুলেছেন যে বিএনপির নিজেদের অভ্যন্তরে অর্থাৎ দলের ভিতরে গণতান্ত্রিক কোনো চর্চা নেই। গণতান্ত্রিক চর্চা নেই এই অর্থে যে তিনি এই উদাহরণ হিসেবে টেনেছেন যে 2016 সালে বা তার আগে বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছিল এবং সেই কাউন্সিলে একটা বড় কমিটি গঠন করা হয়েছিল। তারপরে আসলে দলের ভিতরে এখন পর্যন্ত অদ্যাবধি কোনো কাউন্সিল হয়নি এবং ইতিমধ্যে আওয়ামী লীগের দুইটি কাউন্সিল হয়ে গেছে। নিয়মিত আওয়ামী লীগের ভিতরে গণতান্ত্রিক চর্চা হয়, নেতৃত্ব নির্বাচিত হয়, কিন্তু বিএনপির ভিতরে সেই কোনো নেতৃত্ব নির্বাচন হয় না। বাহিরে যিনি রয়েছেন বিএনপির একজন নেতা, তার নির্দেশেই সবকিছু চলছে। সুতরাং দলের অভ্যন্তরে যেহেতু গণতান্ত্রিক কোনো চর্চার সংস্কৃতি বিএনপির মধ্যে নেই, সুতরাং এই দলের কাছে আসলে কোনো গণতান্ত্রিক সংস্কৃতি এই দেশের মানুষ প্রত্যাশা করে না এবং তারা দেশকে কোনো গণতান্ত্রিক ধারার মধ্যে নিয়ে যেতে পারবে না। এইরকম অভিযোগটি তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক করেছেন। জনাব ইজাজুর রহমান সৌমিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এবারে একই প্রসঙ্গে আমরা কথা বলবো আমাদের স্টুডিও অতিথি ডক্টর তৌহিদুল হকের সঙ্গে। ডক্টর তৌহিদুল হক, আপনি তো শুনছিলেন যে ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি, এটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের অভিযোগ এবং সেখানে আরও অনেক কিছুই বলা হয়েছে যেগুলো আপনি শুনছিলেন। এবং এই যে কথাটি বলেছেন, আমরা যদি সামগ্রিক কর্মকাণ্ড গত নির্বাচনের সময়কালে দেখি অথবা তারও আগে দেখি, এই কথার তো কিছুটা মানে সত্যতা আমরা খুঁজে পাই। আপনি কিভাবে দেখছেন? আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনি যথার্থই বলেছেন, এর বাস্তব ভিত্তি রয়েছে। বাংলাদেশ এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, ক্ষমতায় যাওয়ার একমাত্র বৈধ পন্থা হলো নির্বাচন। নির্বাচনের বাইরে গিয়ে কেউ যদি অন্ধকার কোনো পথ দিয়ে বা গলি দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে, সেটি এই মুহূর্তে বা এই বাংলাদেশ যে অবস্থায় আছে তার উন্নয়ন অগ্রগতির সূত্র ধরে বা যে অবস্থায় অবস্থান করছে সেটি আসলে আর সম্ভব হবে না। সেটি যে শক্তির কাছেই বিএনপি কিংবা নির্বাচন বর্জনকারী যে সমমনা জোট তারা ধর্ণা দেখ না কেন অথবা যোগাযোগ অথবা সম্পর্ক বা দাসত্ব করুক না কেন, সেটি আসলে আর সম্ভব হবে না। কারণ হলো মানুষ এখানে গণতন্ত্র চর্চার যে প্রেক্ষাপট অথবা যে বৈশিষ্ট্যগুলো যে তৈরি হওয়া দরকার একটি দেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, সেই প্রেক্ষাপটগুলো কিন্তু তৈরি হয়েছে। এবং প্রাতিষ্ঠানিক দিক থেকে বলুন কিংবা বৈশ্বিকভাবে বাংলাদেশের অবস্থানের ক্ষেত্রে বলুন কিংবা অভ্যন্তরীণ জায়গাতে আমাদের গণতন্ত্রের যে সূচক অথবা মানুষের যে ভালো থাকার যে প্রশ্ন, সেই জায়গাতে আমাদের অগ্রগতি আছে। এখন সেই অগ্রগতি সম্ভবত গতকালকে কিংবা তার আগের দিন কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশের এই যে উন্নয়ন যাত্রার কিন্তু প্রশংসা করেছেন এবং বলেছেন তার লজ্জা লাগে। এখন এই দেশের মধ্যে আমরা যদি শুধু রাজনৈতিক বিরোধিতার সূত্র ধরে এগিয়ে যাওয়ার যে আমাদের গল্পগুলো কিংবা আমার সূচকগুলো যদি বিরোধী অবস্থানে বিএনপি আছে সেই জায়গা থেকে যদি তারা শুধু বিরোধিতা করে বা না দেখে, তাহলে আসলে তো বলার কিছু নেই। কিন্তু ক্ষমতায় যাওয়ার যে প্রেক্ষাপট, তারা এত কিছু করছে তো ক্ষমতায় যাওয়ার জন্য, সেটি একটি অতীতে ক্ষমতায় থাকা দল সেটি তারা চেষ্টা করতেই পারে। কিন্তু নির্বাচনের বাইরে গিয়ে চেষ্টা করে কোনো যে লাভ বা ফল হবে না, এটি কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু আরও একবার প্রমাণিত হলো। তাহলে তো সেই একই ভুল আবারও করতে যাচ্ছে সামনে উপজেলা নির্বাচনেও তারা মানে দলীয়ভাবে তারা অংশ নিচ্ছে না, কিন্তু তারা ইতিমধ্যে ৭৪ জন নেতাকর্মীকে বহিষ্কার করতে হয়েছে। তারা কিন্তু বলেছে যে দল তার কাজ করেছে, আমরা আমাদের তারা তার মানে কি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কিন্তু নির্বাচনমুখী, তারা নির্বাচন করতে চায়। কারণ এই দীর্ঘদিন ধরে কখনো নির্বাচনে অংশ নেওয়া, কখনো নির্বাচন বর্জন করা, কখনো ভোট বর্জনের আহ্বান করে
ক্রমান্বয়ে কিন্তু ভোটার এবং জনগণের কাছ থেকে কিন্তু এরা দূরে সরে যাচ্ছে, এবং এটি হয়তো বিএনপি তার রাজনৈতিক জায়গা থেকে স্বীকার করতে চাইবে না, কারণ স্বীকার করলে তার অস্তিত্বের জায়গাটাই থাকে না। কিন্তু এর বাইরে যারা আছি বা বাইরে থেকে যদি দেখার চেষ্টা করা হয়, আসলে কিন্তু সেটিই ঘটছে। সুতরাং এই জায়গা থেকে গণতন্ত্র চর্চা, যেটি আরেকটি কাউন্সিলের প্রসঙ্গ অথবা দলীয় সবার যে প্রসঙ্গ এসেছে 2016 সালে সর্বশেষ কাউন্সিল যেখানে হয়েছে বিএনপির, তাহলে এইটি যে আসলে যে চলছে, এই চলার জায়গাটা তো একটা অগণতান্ত্রিক মোড়ক বা একটা মোর্চা দিয়ে সেটা আবৃত। তাই যারা গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায় কোড আন কোড তাদের ভাষায়, তাহলে যে দলটি চলছে অগণতান্ত্রিক কায়দায়, অগণতান্ত্রিক কৌশলে, তারা গণতন্ত্রের পুনরুদ্ধার বলুন, গণতন্ত্রের চর্চায় জায়গাটা নিজেদেরকে গণতান্ত্রিকভাবে প্রস্তুত করে মানুষের জন্য একটা গণতান্ত্রিক রাষ্ট্র কিংবা গণতান্ত্রিক কাঠামো তৈরি করবে, এটি তো সাধারণ মানুষ বা ভোটারদের মধ্যে তারা সে আস্থার জায়গাটা তৈরি করতে পারছে না। ফিরছি আবার আপনার কাছে। তাপমাত্রা কমাতে কৃত্রিম বৃষ্টি তৈরির উদ্যোগ নিলেন হিট অফিসার। আমরা এখন এ নিয়ে কথা বলবো দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার জনাব তানভীর খন্দকারের সঙ্গে। জনাব তানভীর খন্দকার, শুনতে পাচ্ছেন আমায়? শুনতে পাচ্ছি। এই যে তাপমাত্রা কমাতে কৃত্রিম বৃষ্টির যে উদ্যোগ নিয়েছেন হিট অফিসার, এটি বাংলাদেশে নতুন একটি আবিষ্কার বা নতুনভাবে শুরু হলো। এর ফলে আপনি কিভাবে তাপমাত্রা কমলো অথবা কি পরিমাণ কৃত্রিম বৃষ্টি আজ ঝরলো ঢাকায়? মেয়র যেটি বলেছেন যে প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সড়কগুলোতে আসলে প্রায় 4 লাখ লিটার পানি আসলে বৃষ্টির মতো করে ছেটানো হবে। যে আপনি জানেন যে নতুন 3টি কিন্তু এই স্প্রে মেশিন, ওয়াটার ক্যানন মেশিন, স্প্রে মেশিন যেটি এনেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এর মাধ্যমে কিন্তু এই 4 লাখ লিটার পানি প্রতিদিন ছিটানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে। এবং সেখানে তিনি বলছেন যে আসলে আগে পানি ছিটানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু আমরা আগেই দেখেছি, রাস্তায় সড়কে ট্রাক দিয়ে পানি ছিটানো হতো, কিন্তু এই মেশিনের মাধ্যমে কৃত্রিম বৃষ্টি তৈরি করে ছিটানোর যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়েছে। আপনি যেটি প্রশ্নটি করছিলেন যে কতখানি তাপমাত্রা কমলো, আমরা যখন সকাল 11টার দিকে আগারগাঁওয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন হয় তখন কিন্তু আমরা সেখানে যখন গেলাম, সেখানে তাপমাত্রা কিন্তু অনেক বেশি ছিল এবং এক ধরনের আসলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছিল। এই রোদের তাপমাত্রার কারণে আমরা রাস্তার পাশে দাঁড়াতে পারছিলাম না, গণমাধ্যম কর্মীরা, কিন্তু একটা ছায়া খুঁজে দাঁড়ানোর চেষ্টা করছিলাম। কিন্তু যখন এই কার্যক্রমটা শুরু হলো, অর্থাৎ পানি ছিটানো হলো, রাস্তায় পানি ছিটানো হলো ট্রাকের মাধ্যমে এবং মেশিনের মাধ্যমে স্প্রে করা হলো, কৃত্রিম বৃষ্টি তৈরি করা হলো, তার আধা ঘন্টার মধ্যে কিন্তু সেই এলাকায় আমরা দেখতে পেয়েছি যে সাময়িক স্বস্তির মতো যে বিষয়টি, মানে তাপমাত্রা কিন্তু অনেকখানি কমে যেয়ে এবং একটা স্বস্তির মতো অবস্থা তৈরি হয়েছে। এবং এই স্প্রে যখন ছিটানো হয়, রিকশাওয়ালা থেকে শুরু করে পথচারী, ছোট ছোট বাচ্চা, তারা কিন্তু এই বৃষ্টিতে গোসল করছে, তারা কিন্তু ওখানে পানির মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকছে। যখন গাড়িগুলো সামনের দিকে এগোচ্ছে, তারাও এই বাচ্চাগুলো কিন্তু তারা ওই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে সামনের দিকে এগোচ্ছে। এক ধরনের উৎসব আমরা দেখেছি। তানভীর খন্দকার, আমি একটু জানতে চাইছি, এই পানি ছিটানোর পরে এই পরিস্থিতি অর্থাৎ স্বস্তিদায়ক যে অবস্থা সেটি কতক্ষণ অব্যাহত থাকে? আসলে এইটি তো আসলে আমাদের কাছে ওরকম কোনো তথ্য নেই, তবে যে তাপমাত্রা যতটুকু রয়েছে তারা আসলে খুব বেশি সময় থাকার কথা না। আমার ধারণা মতে আসলে সর্বোচ্চ 1-1.5 ঘন্টা 2 ঘন্টা থাকার কথা। মেয়র কিন্তু এই বিষয়টি বলেছেন যে এটি সাময়িক স্বস্তি দেওয়ার জন্য করেছেন, এটাই পুরোপুরি তাপমাত্রা কমানো যাচ্ছে বিষয়টি কিন্তু তিনিও এটাই বলছেন না। এবং তিনি বলছেন যে প্রধান যে হিট অফিসার রয়েছেন তার কিন্তু পরামর্শেই কিন্তু এই কার্যক্রম আজকে হাতে নিয়েছেন এবং প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে। এরকম 3টি ওয়াটার স্প্রে এবং এর সাথে আরো প্রায় 20টির মতন ট্রাক রয়েছে যেগুলো দিয়ে রাস্তায় পানি ছিটানোর এবং ছিটানো হবে। এবং এর প্রধান কারণ হিসেবে তিনি বলছেন তাপমাত্রার পাশাপাশি বায়ু দূষণও যেন কমে, এই বিষয়টি কিন্তু তিনি গুরুত্ব দিয়েছেন। আরেকটি বিষয় আমি একটু জানতে চাইছি, এই যে পানিটা ছিটানো হবে, এই পানিটা সংগ্রহ করা হবে কোত্থেকে? আসলে পানি সংগ্রহ করার যে আমি একটু যুক্ত করি, দেশে খাল, জলাশয়, নদী নেই বলতে গেলে, তাহলে পানির আধারটি কোথায়? আসলে পানি কোথা থেকে সংগ্রহ করা হচ্ছে এই বিষয়ে আমাদের কাছে এই মুহূর্তে, মানে আমি আসলে ওই সংবাদ সংগ্রহ করতে গিয়ে আজকে সেখান থেকে আমরা এভাবে সরাসরি কোনো তথ্য জানতে পারিনি। তবে যেটুকু জেনেছি বিভিন্ন আশপাশের যে খালগুলো রয়েছে সেসব খালগুলোতে যতটুকু পানি পাওয়া যায় সেখান থেকে আসলে সংগ্রহের বিষয়টি কিন্তু আমাদের কাছে মনে হয়েছে। এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য নেই যে আসলে তারা কোথা থেকে প্রতিদিন এই পানিগুলো সংগ্রহ করবে।
আরেকটি বিষয় জানার ছিল যে এই ধরেন তাপমাত্রাটি কমে যাবে, আমাদের আবহাওয়া অধিদপ্তর বলছে মের 5-6 তারিখের মধ্যে হয়তো বৃষ্টি হবে এবং স্বাভাবিক জীবনযাত্রা আবার শুরু হবে, বা তাপপ্রবাহের এই যে অস্বাভাবিক রূঢ় আচরণ এটা থেকে সরে আসবে হয়তো প্রকৃতি। তো সেক্ষেত্রে আপনি যেটি বলছিলেন একটু আগে যে বায়ু দূষণের বিষয়টিও চিন্তা করা হয়েছে, এক্ষেত্রে এই পানি ছিটানোর মাধ্যমে বায়ু দূষণও কমবে হয়তো, বা ধুলাবালির যে সমস্যাটি আছে সেটিও কমবে। তাহলে কি এটি অব্যাহত থাকবে? তাপপ্রবাহ কমে যাওয়ার পরে বায়ু দূষণটাকে মোকাবেলা করার জন্য কি এই পানি ছিটানোটা অব্যাহত থাকবে? সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে এটা তাদের রেগুলার প্রক্রিয়া, অর্থাৎ পানি দেওয়ার যে বিষয়টি, রাস্তায় পানি ছিটানো, সেটি কিন্তু একটি প্রতিনিয়তই তারা এরকম করেন। এবং আমরা বিভিন্ন সময় দেখেছি আসলে যখন বায়ু দূষণ বেশি হয় তারা কিন্তু এরকম করেন, বিভিন্ন সড়কে পানি ছিটান। কিন্তু এই যে স্প্রের যে বিষয়টি, ওয়াটার ক্যানন স্প্রের মেশিনের মাধ্যমে সেটি ছিটানো, সেই বিষয়টি আসলে অব্যাহত থাকবে কিনা সেই বিষয়টি কিন্তু তারা বলেননি, এবং বলছেন যে আসলে এটা যেহেতু আজকে থেকে এটা কার্যক্রম শুরু হলো, এটা থাকবে কিনা আসলে পরবর্তীতে আমরা জানতে পারবো। আরেকটি বিষয় চলবে, আপনাকে আমি একটু জানিয়ে রাখতে চাই, আপনি যেটি বলছিলেন আবহাওয়া অফিসের যিনি আবহাওয়াবিদ তিনি কিন্তু আজকে জানিয়েছেন যে এই তাপদাহ কিন্তু আরো 2-3 দিন থাকবে এবং তারপর কিছুটা কমে আসবে এবং দ্বিতীয় সপ্তাহ থেকে এই তাপমাত্রা কিন্তু আবার বাড়বে, এরকম তথ্য কিন্তু দিয়েছেন। এবং এই আগামী মাস মে, এপ্রিল তো গেল, মে জুন, এই মে জুন পর্যন্ত কিন্তু এই তাপদাহ খুব যে সহনীয় পর্যায়ে থাকবে এরকম কিন্তু তথ্য আবহাওয়া অফিস আমাদেরকে দেয়নি, বলছে মাঝামাঝি কমবে আবার বাড়বে, এরকম তথ্য কিন্তু দিয়েছে। তানভীর খন্দকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে এই অসাধারণ একটি উদ্যোগের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা এখন একই প্রসঙ্গে কথা বলবো আমাদের স্টুডিও অতিথি ডক্টর তৌহিদুল হকের সঙ্গে। ডক্টর তৌহিদুল হক, একটি অভাবনীয় উদ্যোগ, এরকম আমরা এর আগে ঢাকায় দেখিনি যে কৃত্রিম বৃষ্টির একটি ব্যবস্থা করা। এটি বিশ্বের বিভিন্ন দেশে হয়ে থাকে, আরব আমিরাতে হয়, সৌদি আরবে হয়েছে আমরা দেখেছি, বা আরও বিভিন্ন দেশে যেসব তাপপ্রবাহ যেসব দেশে নিয়মিত থেকে হয়। কিন্তু তাদের প্রক্রিয়া আর আমাদের প্রক্রিয়ার মধ্যে পার্থক্য আছে, তারা আরও উপর থেকে পানিটাকে তারা মানে ছড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে কি মনে হলো আপনার কাছে যে আমরা কিছুটা যে স্বস্তি দেওয়ার উদ্যোগ, সেটি নিশ্চয়ই সাধুবাদ পাওয়ার যোগ্য? ধন্যবাদ আপনাকে। সেটি তো অবশ্যই যে এরকম একটি বিষয়, কৃত্রিম বৃষ্টির প্রসঙ্গ যে তারা ভাবলো এবং সেটাকে বাস্তবে পরিণত করলো, এবং এটি ঠিক, এর মধ্যে দিয়ে যে তাপ প্রবাহ একেবারে কমে যাবে বিষয়টি তো সেরকম নয়, বরং যেখানে এর ব্যবহারটা হচ্ছে বা পানি ছড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে একটা সাময়িক কয়েক ঘন্টার জন্য একটা স্বস্তি আসবে। আমাদের ধুলাবালির প্রসঙ্গ, বায়ু দূষণের প্রসঙ্গ, সেগুলো তো এই নগরবাসী তো এই অসুবিধাগুলোরকে সাথে নিয়েই তাকে চলতে হচ্ছে। তো সেই জায়গাতে এটি কিছুটা হলেও একটা স্বস্তি এবং স্বাস্থ্যের জন্য একটা অনুকূল একটা অবস্থা তৈরি করবে। এবং আমাদের এই পথচারী বলুন কিংবা প্রান্তিক পর্যায়ের মানুষ যারা, তারা কিন্তু আমি যে খবরটি দেখেছি তাদের কাছে একটা উপভোগ্য বিষয় সেরকম মনে হয়েছে আমার কাছে, যে কেউ এই পানিতেই গোসল করছে এবং সে এটাকে উপভোগ করছে। এবং এর মধ্যে দিয়ে কিন্তু উত্তর সিটি কর্পোরেশন কিন্তু নানাভাবে চেষ্টাও করছে যে আসলে এই আবহাওয়ার বিষয়গুলোকে নিজেদের জীবনযাত্রার সাথে অনুকূল বা সহনীয় রাখার ক্ষেত্রে আমাদের, যে আপনি বলছিলেন যে আমাদের সংযুক্ত সাংবাদিকের কাছে আপনার প্রশ্ন ছিল যে এই ঢাকার যে খালগুলো ছিল সেই খালগুলো তো আমরা এখন দেখছি না, তো সেগুলোকে উদ্ধার করা, সেই উদ্ধারের প্রচেষ্টাও কিন্তু আছে। তো সেই প্রচেষ্টাগুলো আরও বেশি জোরালো হোক এবং আমাদের সবুজায়নের যে প্রকল্প বা বৃক্ষরোপণের যে প্রসঙ্গ, সেই জায়গাগুলো আরও বেশি সক্রিয় থাকুক, জোরালো থাকুক, সারা বছরের কর্মসূচি হোক। এবারের যে আমরা গরমে অতিষ্ঠ হয়ে আমরা সবুজ খোঁজার চেষ্টা করছি বা সবুজ খুঁজছি, গাছ রোপণ না করলে তো সবুজ আমার কাছে ধরা দিবে না। সেটি একটা আছে। আরেকটি বিষয় আছে, কিন্তু আমি গাছ রোপণ করছি, আবার কিন্তু আমি গাছ কাটছি ভবনের জন্য। এই জায়গাটি আমরা পরিবর্তন কেন করছি না? মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবারই বলছেন যে পরিবেশ বিনষ্ট হয় এমন কোনো প্রকল্প নির্মাণ করা যাবে না। তাহলে সমস্যাটি কোথায়, কেন হচ্ছে না? রাইট। তো এখানে সেটি তো অনেক ক্ষেত্রে আমরা তো দেখি যে সেই নির্দেশ অথবা অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না, এবং সেক্ষেত্রেও
খোঁজ নিয়ে যেটি দেখা যায় যে আসলে যে দখলদার যারা দখলদার হিসাবে পরিচিত, এই দখলদারদের আমরা হয়তো কখনো কখনো আলোচনার জন্য বলি তার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে, কিন্তু অসৎ ব্যক্তি বা দখলদারদের আসলে কোনো রাজনৈতিক পরিচয় থাকে না, তারা সবসময় সরকারি দল যে বা যারাই থাকুক না কেন। এর পাশে আমাদের এই যে আপনি যথার্থই বলেছেন যে কোনো মানে পুরাতন অথবা ম্যাচুরিট কোনো গাছ কাটতে হলে সমপর্যায়ের কিন্তু আরও একাধিক বৃক্ষ রোপণ করে কাছাকাছি পর্যায়ে যখন আসে তখন কিন্তু সেই অবস্থাগুলো। আরেকটি বিষয় আপনার আলোচনার সূত্র ধরে আমি যোগ করতে চাই, আমাদের কোনো পার্ক যেটি দখল হয়ে সেখানে শপিং মল অথবা কোনো অবকাঠামো কিন্তু নির্মাণ করা হয়েছে, সেই ব্যাপারেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন। আমাদের এই পার্কগুলো, খেলার মাঠগুলো এবং এগুলো কিন্তু আমাদের জীবনযাত্রার সাথে সম্পৃক্ত, কিন্তু কখনো কখনো আমরা দেখি যে প্রকৃতির বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাই। প্রকৃতির সাথে একটা সংযোগ স্থাপন যারা করতে পেরেছে তারাই কিন্তু একটা সহনশীল জীবনযাত্রা উদযাপন অথবা তারা পরিচালনা করতে পেরেছে। এর বিপরীত হলেই কিন্তু এই ধরনের দাবদাহ বলুন বা তাপ প্রবাহ সেটি কিন্তু বাড়তেই থাকবে। আবারও ফিরবো আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশে ড্যামরায় বাসে আগুন, সংবাদ সম্মেলনে সিটিটিসি। আর এ নিয়ে আমরা এখন কথা বলবো দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জনাব জামিউল হাসান শিপুর সঙ্গে। জনাব জামিউল হাসান শিপু, শুনতে পাচ্ছেন আমায়? জি, শুনতে পাচ্ছি সোহেল ভাই, ভালো আছেন? আছি, ভালো আছি। গতকাল সংবাদ সম্মেলন করেছে সিটিটিসি এবং সম্ভবত বাসটি ছিল অসীম পরিবহনের, আমি যদি ভুল না করি, মাত্র কিছুদিন আগের কথা, এবং দাউ দাউ করে চলছিল একাধিক বাস সম্ভবত সেখানে। তো এই যে বিএনপির শীর্ষ নেতাদেররা এই নির্দেশ কেন বারবার দিয়ে যাচ্ছে এবং কারা কারা জড়িত বিএনপির এর সঙ্গে? টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান আসাদুজ্জামান একটি ডিবিতে মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে মিডিয়া সেন্টার সেখানে একটি প্রেস ব্রিফিং করেছেন, সেটি সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন। সেখানে বলা হয়েছে যে গত 28 অক্টোবর যে বিএনপি জামাতের যে মহাসমাবেশ ছিল পল্টনে, যেটিকে কেন্দ্র করে ভয়ঙ্কর সংঘর্ষ বলবো না, হামলা, পুলিশের উপরে হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, একটা ভয়ঙ্কর ম্যাসাকার অবস্থা হয়েছে এবং এই ঘটনায় কিন্তু একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং অনেক আহত হয়েছে। ওই ঘটনায় প্রচুর ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এই 28 অক্টোবরে। সেই ঘটনার এবং সাংবাদিকদের উপরও আক্রমণ চালানো হয়েছিল। 28 অক্টোবরের পরদিন 29 অক্টোবর সকালে ভোরে ডেমরায় ভোরে ঠিক না, দুঃখিত, রাতে, এটি 29 অক্টোবর মানে ভোর রাতের আগে 3টা-4টার দিকে আগে অসিল পরিবহন, যেটি বলছিলেন যে অসিল পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং ওই থেমে থাকা যে বাস রাস্তার পাশে পার্কিং করে রাখা, সেই বাসের ভেতরে 2জন হেল্পার ঘুমিয়েছিলেন। তাদের মধ্যে একজন হেল্পার নাইম ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারায় এবং আরেকজন হেল্পার রবিউল অর্ধদগ্ধ হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। এই ঘটনায় মামলা হয়। মামলা হওয়ার পরে কাউন্টার টেররিজম এই মামলাটি তদন্ত করে। তদন্ত করতে করতে যেটি গতকাল যে প্রেস ব্রিফিং এ যেটি বলা হলো যে ঘটনাস্থল সেটি সেখানে ডেমরা রোড, এই রোডে কিন্তু মানে পুলিশ প্রায় 200 সিসি ক্যামেরার ফুটেজ, বিভিন্ন জায়গার ফুটেজ তারা সংগ্রহ করে এই 4-5 মাস তারা তদন্ত করেছে এবং পর্যালোচনা করেছে। করে সেখানে দেখতে পায় যে একটি হ্যারিয়ার গাড়ি, খুবই মানে আশ্চর্যজনক বিষয়, হ্যারিয়ার খুবই দামি গাড়ি, এই হ্যারিয়ার গাড়িতে করে একটি নির্দিষ্ট জায়গায় রাস্তার পাশে দাঁড়ায় এবং 2জন ব্যক্তি এই বোতলে করে তরল জাতীয় কিছু নিয়ে এই গাড়িটিতে আগুন ধরে, সেটি তারা দেখতে পায় এবং ওই ঘটনার প্রেক্ষিতে 3জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 3জনের মধ্যে একজন হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণের ছাত্র দলের সাবেক সহসভাপতি নুরুল ইসলাম মনির ওরফে মনির মুন্সি এবং আরেকজন হচ্ছেন নারায়ণগঞ্জ যুবদলের সদস্য শাহেদ আহমেদ এবং আরেকজন যে গ্রেপ্তার হয়েছে তিনি হচ্ছেন মনির মুন্সির গাড়ি চালক, যে হ্যারিয়ার গাড়িটি চালিয়েছিল। তো ব্রিফিং এ যেটি বলেছেন যে তারা অনেকক্ষণ ধরে এই ঘটনাস্থলটি রাত 2টার পর থেকে রেকি করছিল যে কোথাও সিসি ক্যামেরা আছে কিনা
এটি কিন্তু একটি মজার বিষয় যে অনেকটা ঘাতক কিন্তু হত্যা করে যাওয়ার পরে কিন্তু প্রমাণ রেখে যায়, কিন্তু তারা আগে থেকে খুঁজছিল যে কোথাও সিসি ক্যামেরা আছে, যেখানে সিসি ক্যামেরা আছে সেই আশেপাশে তারা আগুন লাগাবে না। এবং তারা অনেক 2-3 বার আপ ডাউন করে রাস্তায় ঘুরে ঘুরে গাড়িতে চালনা করার পরে ওই স্থানটি বেছে নেয় এবং বেছে নিয়ে দূরের একটি জায়গায় গাড়িটি রেখে তারা হেঁটে 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 গিয়ে আগুন লাগায়। এবং এরপরে আগুন লাগানোর পরে এই মনির মুন্সি, নুরুল ইসলাম মনির, তার মালিকানাধীন পেট্রোল পাম্প রয়েছে যেটি ভুলতায়, তারা ওই দিন ভোর রাত্রে তারা ওই পেট্রোল পাম্পে দুজন মিলে ঘুমায়, পরের দিন তারা বাসায় চলে যায়। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই অগ্নিসংযোগ বা গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা এটি নতুন নয়, এটি 28 অক্টোবরের আগেও 14 অক্টোবর আপনি জানেন যে 5 জানুয়ারির নির্বাচনের আগে পিছে 1 বছর ধরে এই তাণ্ডবলীলা এবং গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবং 28 অক্টোবরের পরে কিন্তু 29 অক্টোবর এই ডেমরার আগুনের একজন মারা যাওয়ার পাশাপাশি কিন্তু কয়েকদিন পরেই কিন্তু খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারি খাদ্য গোডাউনের খাবার মানে চাল বোঝায় একটি ট্রাক যাওয়ার পথে সেখানে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং ওই ঘটনায় একজন হেল্পার অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আর ওইটির এখন পর্যন্ত তদন্তের কোনো বিষয়বস্তু আমাদের সামনে তুলে ধরা হয়নি, তবে এই ডেমরার ঘটনার আগুনের ঘটনায় কিন্তু স্পষ্টভাবে বলেছে যে এই দুইজন পরিকল্পনাকারী এবং তাদের উপরে নির্দেশ ছিল যে যত বেশি আগুন লাগাবে, যত বেশি গাড়িতে আগুন লাগাবে তাদের পোস্ট আরো পদোন্নতি দেওয়া হবে। জনাব জামিউল হাসান শিপু, আমি একটু জানতে চাইছি যে শীর্ষ নেতাদের কথা বলা হয়েছে, শীর্ষ নেতাদের নির্দেশে, সেই শীর্ষ নেতাদের নাম কি প্রকাশ করা হয়েছে সংবাদ সম্মেলনে, অথবা সেই শীর্ষ নেতাদের কাউকে কি গ্রেপ্তার করার সম্ভাবনা আছে? শীর্ষ নেতাদের সংবাদ সম্মেলনে শীর্ষ নেতাদের নাম প্রকাশ করা হয়নি, তবে প্রশ্ন করা হলে তারা বলেছে যে আমরা এটি তদন্ত করছি এবং তদন্তে নিশ্চিত হওয়ার পরে তাদেরকে গ্রেপ্তার করা হবে। এর আগে আপনাকে বলে রাখি যে 28 অক্টোবরের পরে কিন্তু মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন এবং বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। ওই ঘটনার জের ধরে কিন্তু ভিডিও ফুটেজ বের হয়ে এসেছিল যে লন্ডনে বসবাসকারী বিএনপির একজন নেতা, যার নির্দেশে ভিডিও ফুটেজ প্রচার করেছিল যে তিনি নির্দেশ দিয়েছিলেন যে তোমরা যত বেশি এই রাস্তায় বাসায় বসে থাকবে না, তোমরা রাস্তায় বেরিয়ে পড়ো এবং গাড়িতে আগুন দাও, এবং যারা যত বেশি সাকসেস হবে তাদের পোস্ট আরো মানে ভালো পদে তাদের পদায়ন করা হবে, এরকম প্রলোভন ছিল। এবং ওই ঘটনার জের ধরেই কিন্তু 28 অক্টোবরের পরে কিন্তু ঢাকা শহর সহ এবং সারা দেশে 300টি গাড়ি, ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী 300টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক এবং ভাঙচুর করা হয়েছে এবং আরো অনেক ঘটনা ঘটেছে। জামিউল হাসান শিপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এবারে একই প্রসঙ্গে আমরা কথা বলবো আমাদের স্টুডিও অতিথি ডক্টর তৌহিদুল হকের সঙ্গে। ডক্টর তৌহিদুল হক, শুনলেন তো সবকিছু, অগ্নিসংযোগ এই শব্দটির সঙ্গে জড়িয়ে গেছে বিএনপি এবং দীর্ঘদিন যাবৎ অগ্নিসংযোগ বিএনপি, অগ্নিসন্ত্রাস বিএনপি, এই যে একটি রাজনৈতিক দল, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাও ছিল দলটি, এবং এই যে ঘটনাটি যে শীর্ষ নেতারা নির্দেশ দিচ্ছে বাসে আগুন দাও, জনগণের বাস, মূল্য জনগণ, পুরল জনগণ, সম্পদহানি হলো জনগণের, এটি কি একটি রাজনৈতিক দলের নিয়ম নীতির মধ্যে পড়ে অথবা একটি রাজনৈতিক দলের কাজ হতে পারে? ধন্যবাদ আপনাকে। যেমনটি শিপু ভাই বলছিলেন তার সূত্র ধরে বলি যে আসলে অগ্নিসন্ত্রাসের যে সূত্রপাত, আমরা 14 নির্বাচনের যে প্রেক্ষাপট, 18 নির্বাচনে তারা তো অংশ নিল, এখানে একটি বিষয় হলো যে নির্বাচনগুলোতে বিএনপি অংশ নিয়েছে, আমরা তুলনামূলকভাবে বিভিন্ন বিচার বিশ্লেষণ করে দেখেছি সেই নির্বাচনগুলোতে কিন্তু এই নির্বাচনের আগে বা পরে এই অগ্নিসন্ত্রাসের ঘটনাগুলো কিন্তু অপেক্ষাকৃত কম হয়েছে। আর যে নির্বাচনগুলোতে তারা অংশ নেয়নি সেই নির্বাচনগুলোর আগে এবং পরে অগ্নিসন্ত্রাসের ঘটনাগুলো কিন্তু অনেক বেশি হয়েছে। এই 28 অক্টোবরের যে আন্দোলন এবং তার আগে 10 ডিসেম্বরে সরকার পরিবর্তন হয়ে যাবে এরকম যে একটি ঘোষণা, এবং বিশেষ করে 28 অক্টোবরের আন্দোলন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর যে বক্তব্য যে তাদের একটি অসৎ উদ্দেশ্য ছিল, তারা সমাবেশ করতে চায়, এই সমাবেশ করার
কথা বলে তারা একটা বিরূপ পরিস্থিতি তৈরি করতে চায়, রাজনৈতিকভাবে একটা অস্থির অবস্থা তৈরি করতে চায়। কারণ এই যে এই অগ্নিসন্ত্রাসের প্রসঙ্গই বলুন অথবা এই ঘটনা বলুন বা সংযোগের প্রসঙ্গে এইভাবে আপনি যথার্থই বলেছেন যে তারা তো অতীতে একটি ক্ষমতায় ছিল, সেই ক্ষমতায় থাকা একটি রাজনৈতিক দল এইভাবে অদায়িত্বশীল আচরণ, অগণতান্ত্রিক আচরণ, জনগণকে পুড়িয়ে মারা বা জনগণের ব্যক্তিগত বা রাষ্ট্রীয় সম্পদকে বিনষ্ট করার মধ্য দিয়ে কিন্তু এই দলটি কিন্তু একটা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আরেকটি বিষয় যেটি আপনিও প্রশ্ন রাখলেন আমাদের সংযুক্ত আলোচকের কাছে, এই সাংবাদিকের কাছে, যে এই ঘটনার পেছনের যে হুকুমদাতা বা যারা নির্দেশদাতা, আমরা কিন্তু এদের গ্রেপ্তারটা বা আইনের মুখোমুখি করা হোক সেটাও কিন্তু আসলে আমরা দেখতে চাই। ডক্টর তৌহিদুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এবারে দেশের বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত গুরুত্বপূর্ণ কিছু সংবাদ শিরোনাম সহ আপনাদের জন্য। হাসপাতালে ডাক্তার না থাকায় অনেককে শোকজ করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, আমি মাত্র 3 মাস হলো দায়িত্ব নিয়েছি। এই 3 মাসে আমার নির্দেশ হলো তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা। হাসপাতালগুলোতে কেন ডাক্তার থাকে না এ বিষয়ে ডিজি সহ মন্ত্রণালয়ের সবাইকে বলা হয়েছে। ইতিমধ্যে অনেককে শোকজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাপদাহেও খুলছে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ থাকবে প্রাক প্রাথমিক। চলমান তাপদাহের মধ্যে রোববার 28 এপ্রিল খুলছে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, তবে সব প্রাক প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সরকারি সুবিধাভোগী নির্বাচনের প্রচারে নামলে প্রার্থিতা বাতিল, ইসি রাশেদা। সরকারি সুবিধা ভোগ করে এমন কেউ নির্বাচনের প্রচারে অংশগ্রহণ করলে যে প্রার্থীর প্রচার করবে তার প্রার্থিতা বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। মাঠে ধান কাটার লোক নেই। সাতক্ষীরায় তীব্র গরমে মাঠের ধান কাটার শ্রমিকের সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন চলতি মৌসুমের বোরো ধান চাষিরা। তাদের দাবি, দিনে 800 টাকা মজুরি হাঁকলেও মিলছে না শ্রমিক। কৃষি বিভাগ বলছে জেলায় এই বছর ধানের ফলন ভালো হয়েছে, তবে এই ফসল কেটে তুলতে শ্রমিকের অভাবে সমস্যায় পড়ছেন কৃষকরা। এবারে সুখবর প্রতিদিন। পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেল বাংলাদেশের সিনেমা। ঈদে মুক্তি পেয়েছে মোনা জিন 2 সিনেমাটি। এবারে দেশের সীমানা ছাড়িয়ে পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমা। এরই মধ্যে লাহোর, করাচি, ইসলামাবাদ সহ পাকিস্তানের বিভিন্ন প্রদেশের 24টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোনা জিন 2। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি।